হ্যালো এভরিওয়ান, ফিজিক্স ফিউশনে সবাইকে স্বাগত। আমি বিজন, আর আজকে আমাদের নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের উপর থার্ড ভিডিও। আজকে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করব এবং নিউটনের দ্বিতীয় গতিসূত্রের উপর ম্যাথ করব। সেই ম্যাথগুলো কেমন হবে? ধরো এরকম দুটো বস্তু আছে, আমি এই পাশ থেকে বল প্রয়োগ করলাম, এই পুরো সিস্টেমটা ত্বরণ কত হবে সেটা দেখব, বা এখান থেকে আমি যে পরিমাণ বল প্রয়োগ করছি এই বস্তুটা কিন্তু সেই পরিমাণ বল পাবে না, এই বস্তুটা কত পরিমাণ বল পাবে সেই নিয়ে আলোচনা করব। এবং এখানে ধরো আর একটা বস্তু রেখে দেবো, তিনটে বস্তু থাকলে কি হয় সেটাই দেখব। আর সবচেয়ে মজার বিষয়, আমরা যেটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র হিসাবে পড়ব সেইটা কিন্তু আসলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র না, সেটা নিউটনের দ্বিতীয় গতিসূত্রের একটা পার্ট বা একটা কেস। নিউটনের আসল দ্বিতীয় গতিসূত্র কোনটা এবং আসল গতিসূত্র থেকে এই কেসটা কিভাবে আসলো আমরা সেটা নিয়েও আলোচনা করব। তাহলে চলো শুরু করি। আমরা এর আগে নিউটনের ফার্স্ট গতিসূত্র পড়েছিলাম, সেখান থেকে দেখেছিলাম যে কোনো বস্তুর ওপর বাহ্যিকভাবে যদি কোনো বল প্রযুক্ত না হয় সেই বস্তু স্থির থাকলে চিরকাল স্থিরই থাকবে, আর সচল থাকলে চিরকাল সমবেগে গতিশীল থাকবে। মানে সেই বস্তুটা স্থির অবস্থা বা গতিশীল অবস্থার কোনো পরিবর্তন হবে না যতক্ষণ না আমরা বাইরে থেকে বল প্রয়োগ করছি। মানে কি, বেগের পরিবর্তন হবে না, স্থির থাকলে স্থিরই থাকবে আর সচল থাকলে সমবেগেই চলতে থাকবে, তার মানে বেগের পরিবর্তন হবে না। মানে বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয়, মানে এফ ইকুয়াল টু কত, বল ইকুয়াল টু যদি প্রযুক্ত না হয়, বল ইকুয়াল টু 0 হয়, তাহলে বেগ পরিবর্তন হবে। বেগ পরিবর্তন কত হবে? বেগের কোনো পরিবর্তন হবে না, মানে বেগ পরিবর্তন হবে 0। আমরা ত্বরণ মানে কি জানি? ত্বরণ মানে জানি বেগ পরিবর্তন বাই সময়। এখন দেখো, বল যখন 0, বল প্রযুক্ত না হচ্ছে, তখন কি হচ্ছে? বেগেরও পরিবর্তন হচ্ছে না, তার মানে বেগ পরিবর্তন 0, তার মানে ত্বরণ কত হবে? ত্বরণ হবে 0। মানে বল প্রযুক্ত না হলে ত্বরণ, ওই বস্তুর কোনো ত্বরণ সৃষ্টি হয় না। এটা নিউটনের ফার্স্ট ল থেকে আমরা বুঝতে পারছি যে বল প্রযুক্ত হলে ত্বরণ সৃষ্টি হবে, বল প্রযুক্ত না হলে ত্বরণ সৃষ্টি হবে না। এখান থেকে শুধুমাত্র আমরা বলের ধারণা পাচ্ছি, কিন্তু কি পরিমাণ বল প্রয়োগ করলে কি পরিমাণ ত্বরণ হবে বা ত্বরণের দিক কোন দিকে হবে, ত্বরণের মান কি হবে, সেইটা কিন্তু আমরা ফার্স্ট ল থেকে পাচ্ছি না। তো এই সমস্যার সমাধান হলো নিউটনের সেকেন্ড ল থেকে। সেখান থেকে আমরা বলের মান এবং দিক দুই নির্ণয় করতে পারি। তো নিউটনের সেকেন্ড ল কি বলছে? কোনো বস্তুর ওপর যদি বাইরে থেকে বল প্রযুক্ত হয় সেই বলের মান হবে যে বস্তুটার উপর বল প্রযুক্ত হচ্ছে সেই বস্তুটার ভর, আর বল প্রয়োগের ফলে যা ত্বরণ সৃষ্টি হচ্ছে সেই ত্বরণের গুণফল। তার মানে নিউটনের সেকেন্ড ল অনুসারে কোনো বস্তুর উপর যদি এফ বল প্রযুক্ত হয় সেই এফ বলের মান হবে ওই বস্তুটার ভর আর বল প্রয়োগের ফলে ওই বস্তুটার যে ত্বরণ সৃষ্টি হলো সেই ত্বরণের গুণফল। এইটাই নিউটনের সেকেন্ড ল। তো এখান থেকে আমরা সহজেই কি পরিমাণ বল দিচ্ছে সেই বলের মান নির্ণয় করতে পারি। তো কিভাবে দেখো, ধরো এই একটা বস্তু আছে, আমি বল প্রয়োগ করছি, ত্বরণ সৃষ্টি হচ্ছে। এখন ধরো এই বস্তুটার ভর 100 গ্রাম, আর আমি বল প্রয়োগ করছি ধরো 10 সেমি/সেকেন্ড স্কোয়ার, ত্বরণ সৃষ্টি হলো। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন যে কত পরিমাণ আমি বল প্রয়োগ করেছি। তোমরা নিউটনের সেকেন্ড ল ইউজ করে খুব সহজেই কত পরিমাণ বল আমি প্রয়োগ করেছি সেটা নির্ণয় করতে পারবে। সেটা কিভাবে? এখানে তুমি জানো কোনো বস্তুর ভর এম ইকুয়াল টু ওই বস্তুটার ভর 100 গ্রাম, আর বল প্রয়োগের ফলে ত্বরণ সৃষ্টি হয়েছিল 10 সেমি/সেকেন্ড স্কোয়ার। তো নিউটনের সেকেন্ড ল ইউজ করে সহজে কি পরিমাণ বল প্রয়োগ করেছি সেটা আমরা নির্ণয় করতে পারি। তো কি পরিমাণ বল প্রয়োগ করেছি? এফ ইকুয়াল টু এম এ। এম কত? 100 গ্রাম, আর এ কত? 10 সেমি/সেকেন্ড স্কোয়ার। তাহলে কি হবে? 100 ইন্টু 10 মানে 1000 গ্রাম ইন্টু সেমি/সেকেন্ড স্কোয়ার। এই গ্রাম ইন্টু সেমি/সেকেন্ড স্কোয়ারকে একবারে ডাইন লেখা যায়। তো কিভাবে লেখা যায় আমি এই ভিডিওতেই পরবর্তীতে আলোচনা করছি। তো কি হবে? 1000 ডাইন। এভাবে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে কাজে লাগিয়ে কোনো বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করছি বা ওই বস্তুটার ত্বরণ কত হবে সেইটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। তো এখানে দেখো, এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমরা বল প্রয়োগ করলে শুধুমাত্র ত্বরণের পরিবর্তন হচ্ছে, এখানে কিন্তু কোনো ভরের পরিবর্তন হচ্ছে না। এই সূত্রে ভর সবসময় কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে, মানে ভরের পরিবর্তন হবে না।
কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে সেটা আমরা দেখে নিই। নিউটনের আসলে সেকেন্ড ল কি বলছে, যে কোনো বস্তুর ওপর যদি বল প্রযুক্ত হয় সেই বস্তুটার যে ভরবেগের পরিবর্তনের হার হবে সেটাই হবে প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে ওই বস্তুটার যে ভরবেগের পরিবর্তনের হার সেটাই হবে প্রযুক্ত বলের সমানুপাতিক। তো প্রযুক্ত বল কি হবে, প্রপোর্শনাল টু ভরবেগের পরিবর্তনের হার। তো এখন তোমাদের মনে কোশ্চেন আসছে যে ভরবেগের পরিবর্তনের হার বলতে সময়ের সাপেক্ষে যে ভরবেগের পরিবর্তন সেটাকেই ভরবেগের পরিবর্তনের হার বলছে। ধরো কিছু সময়ে ভরবেগের পরিবর্তন ছিল কিছুটা, তাহলে একক সময়ে কি হবে, ওইটা বাই এই সময়টা হয়ে যাবে, সেটাই হবে ভরবেগের পরিবর্তনের হার। মানে ধরো টি সময়ে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন ছিল পি, তাহলে একক সময়ে যে ভরবেগের পরিবর্তন কত হবে, পি বাই টি, সেটাই হবে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, বল প্রপোর্শনাল টু ভরবেগের পরিবর্তন বাই সময়, সেটাই ভরবেগের পরিবর্তনের হার। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, সমানুপাতিক চিহ্ন সরিয়ে ইকুয়াল সাইন আনতে গেলে আমাদের একটা ধ্রুবক গুণ করতে হয়, তাহলে আমরা লিখতে পারি বল ইকুয়াল টু, এটুকু নোট করে নাও, এটা আমি মুছে দিই। তো এখান থেকে আমরা লিখতে পারি বল ইকুয়াল টু, একটা ধ্রুবক আসবে, তো এই ধ্রুবকের মান সবসময় দেখা যায়, এই ধ্রুবকের মান সবসময় 1 হয়। তো এই ধ্রুবকের মান আমি আর লিখলাম না, সবসময় 1 হবে। তাহলে কি হবে, ভরবেগের পরিবর্তন বাই সময়। তো এইটাই নিউটনের দ্বিতীয় গতিসূত্র, কিন্তু আমরা যেটা করলাম সেটা কি ছিল, এফ ইকুয়াল টু এম এ, মানে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। তো এখান থেকে এখানে আমরা কিভাবে আসবো আমাদের সেটাই দেখতে হবে। তো এখানে একটাই মানে জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা কি, আমাদের ভর এখানে পরিবর্তন হতে পারে না, কিন্তু এখানে পরিবর্তন হতে পারে। সেটা কিভাবে দেখো, আমরা ভরবেগ আগে পড়েছিলাম। ভরবেগ মানে আমরা কি জানি, ভরবেগ মানে জানি আমরা কোনো বস্তুর ভর এবং ওই বস্তুর বেগের গুণফলই ওই বস্তুটার ভরবেগ। তাহলে ভর ইন্টু বেগ। দেখো এই ভরবেগ, ভর এবং বেগ এই দুটোর উপরেই নির্ভরশীল। ভর পাল্টালেও ভরবেগ পাল্টাবে, বেগ পাল্টালেও ভরবেগ পাল্টাবে, মানে ভরবেগ, ভর এবং বেগ দুটোর উপরেই নির্ভরশীল। তো এখানে ভরবেগের পরিবর্তন মানে ভরও পাল্টাতে পারে, বেগও পাল্টাতে পারে, কিন্তু আমরা কি ধরে নেব, ভর পাল্টাবে না, ভর সবসময় ধ্রুবক থাকবে। কেন, ভর তখনই পাল্টায়, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি তোমরা যখন পড়বে তখন দেখবে যে কোনো বস্তুর বেগ যদি আলোর বেগ, মানে আলোর বেগ কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে 3-এর পরে 8টা শূন্য মিটার পার সেকেন্ড আলোর বেগের সমান বা আলোর বেগের কাছাকাছি হয়, তখনই ওই বস্তুটার ভর পরিবর্তন হয়, মানে ভর বেড়ে যায়। কিন্তু আমরা যে সমস্ত স্পিড নিয়ে আলোচনা করব সেই স্পিড কত থাকবে, হয় 100 মিটার পার সেকেন্ড বা 200 মিটার পার সেকেন্ড, মানে এই তুলনায় খুবই কম, খুবই কম। তাহলে সেই কম স্পিডের জন্য কি হবে, আমাদের ভরের কোনো পরিবর্তন হবে না। তার জন্য আমরা কি লিখব, ভরের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে ভর এবং বেগ দুটোরই পরিবর্তন হতে পারতো, কিন্তু আমরা যেহেতু কম স্পিড নিয়ে আলোচনা করব তো সেখানে ধরে নেব ভরের কোনো পরিবর্তন হবে না, ভর সবসময় ধ্রুবক থাকবে। সেখান থেকে এখানে আসা যায়। তো কিভাবে দেখো, এই ধরো একটা বস্তু আছে, এই বস্তুটা ধরো এইদিকে গতিশীল, ধরো এইদিকে ইউ বেগ নিয়ে গতিশীল। এখন এই বস্তুটার ভর ধরো এম, আর আমি কি করলাম, এই বস্তুটার এখন এই পাশ থেকে বল প্রয়োগ করলাম, টি সময় ধরে বল প্রয়োগ করলাম। কি হবে, এই বস্তুটার বেগ বেড়ে যাবে। ধরো আমি বল প্রয়োগ করলাম এই পাশ থেকে টি সময় ধরে বল প্রয়োগ করলাম, তাহলে কি হবে, তাহলে এই বস্তুটার বেগ বেড়ে যাবে, বেগ ভি হবে এই দিকে। তো এখন কি হবে, বেগ ভি হবে, কিন্তু এই বস্তুটার বেগের ভরের কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা খুব
কম বল প্রয়োগ করেছি বা স্পিড 100 বা 200 এর কাছাকাছি, এই স্পিড আলোর কাছাকাছি না, তাহলে এক্ষেত্রে কি হবে, ভরের কোনো পরিবর্তন হবে না। যখন স্পিড আলোর বেগের কাছাকাছি হতো বা আলোর বেগের সমান হতো তখন কি হতো, ভর অনেক বেড়ে যেত। তো এখানে ভর বাড়বে না, আমরা ধরেই নেব। তাহলে এক্ষেত্রে ভরবেগ কত হবে, ভর ইন্টু বেগ এমইউ। এফ বল টি সময় ধরে প্রয়োগ করার ফলে বেগ নিশ্চয়ই বেড়ে গেছে, ভর ধ্রুবক, তাহলে ভরবেগ কত হবে, এমবি হবে। তার মানে কি, ভরবেগের পরিবর্তন হচ্ছে, টি সময় বল প্রয়োগ করার ফলে ভরবেগের পরিবর্তন হচ্ছে। তো ভরবেগের পরিবর্তন কি, অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। তো বল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আর বল ইকুয়াল টু লিখতে পারি আমরা ভরবেগের পরিবর্তন মানে কি, অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, টি সময় বল প্রয়োগের ফলে পরিবর্তন হয়েছে, অর বল এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এম কমন নিতে পারি, যেহেতু ভরের কোনো পরিবর্তন হয়নি, তাহলে এম কমন নিলাম, ভি মাইনাস ইউ বাই টি হয়ে গেল। অর এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখো এখানে বেগের পরিবর্তন কি, আগে ইউ ছিল পরে ভি হলো, তাহলে বেগ পরিবর্তন কত, ভি মাইনাস ইউ বেগ পরিবর্তন বাই সময়। তার মানে বেগ পরিবর্তন বাই সময়, আমরা কি জানি, বেগ পরিবর্তন বাই সময় মানে ত্বরণ, তাহলে এফ ইকুয়াল টু এম ইন্টু এ। এরকমভাবে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা যেটা পড়ি সেটাই আসতে পারি, কিন্তু এখানে একটাই কন্ডিশন, সেই কন্ডিশনটা কি, ভরের কোনো পরিবর্তন হবে না। যখন আমরা আলোর স্পিড বা তার কাছাকাছি নিয়ে আলোচনা করব তখনই শুধুমাত্র ভরের পরিবর্তন হবে, তাছাড়া ভরের পরিবর্তন হবে না। এইবার আমরা এই বলের একক দেখব, যে কি কত ধরনের একক হয়, সেই একক নিয়ে আমরা আলোচনা করব। তো এইটুকু তোমরা নোট করে নাও। তো বলের একক দু ধরনের হয়, একটা পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। তো একক দু ধরনের হয় বলের একক, পরম একক এবং অভিকর্ষীয় একক। তো পরম একক কি, যে এককের মান সব অবস্থাতেই একই থাকে, মানে যে এককের মান কোনো অবস্থা চেঞ্জ করলে পাল্টায় না, কিন্তু যে এককের মান অবস্থান চেঞ্জ করলে পাল্টায় সেটা হলো অভিকর্ষীয় একক। তাহলে একক দু প্রকার, দু ধরনের হয় বলের একক, এক পরম একক আর দুই ও অভিকর্ষীয় একক। তো পরম একক কি, যে এককের মান কোনো অবস্থাতেই পাল্টায় না। তো সিজিএস পদ্ধতিতে পরম এককের মান ডাইন, এবার এক ডাইন বলতে আমরা কি বুঝি সেটা আমাদের বুঝতে হবে। ধরো এফ ইকুয়াল টু এম এ, আমরা নিউটনের সেকেন্ড ল থেকে পড়েছি, এক ডাইন বলতে এফ এর মান এক হতে হবে। তো এফ এর মান কখন এক হবে, এখান থেকে দেখো, যদি আমরা এম এর মান 1 করি আর এর মান 1 করি, 1 ইন্টু 1, এফ এর মান 1 হয়ে যাবে। দেখো সিজিএস পদ্ধতিতে ভরের একক কি, গ্রাম, আর ত্বরণের একক সেমি পার সেকেন্ড স্কোয়ার, মানে 1 গ্রাম ভরের বস্তুতে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় সেটাই এক ডাইন বল। 1 গ্রাম ভরের বস্তুতে আমরা যে পরিমাণ বল প্রয়োগ করলে ওই বস্তুতে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে সেটাই এক ডাইন বল। মানে আমরা এক ডাইন ইকুয়াল টু লিখতে পারি 1 গ্রাম ইন্টু 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার, মানে গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার। দেখো প্রথমে আমি বলেছিলাম গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ারকে ডাইনে লিখতে পারি, তো কেমন করে লিখতে পারি বোঝা গেল। এইবার এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। তো 1 নিউটন বলতে আমরা কি বুঝবো, তো 1 নিউটনের ক্ষেত্রে সেম, বল 1 করতে হলে আমাদের কি করতে হবে, ভর আর ত্বরণ 1 করতে হবে, 1 ইন্টু 1। তাহলে ভরের এসআই একক কি, কেজি, আর ত্বরণের এসআই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে যে পরিমাণ বল দিলে কোনো বস্তুর 1 কেজি ভরের কোনো বস্তুর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় সেটাই 1 নিউটন বল। তার মানে 1 নিউটন ইকুয়াল টু লিখতে পারি 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি হবে 1
কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এক ডাইন মানে কি, 1 নিউটন মানে কি আমরা বুঝতে পারলাম। তো এখন ডাইনের সঙ্গে এই নিউটনের কি সম্পর্ক সেটা আমরা দেখব। তো 1 নিউটন মানে কি, 1 নিউটন মানে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ডাইনে করতে হলে আমাদেরকে কি গ্রাম আর সেমি পার সেকেন্ড স্কোয়ারে নিয়ে যেতে হবে। তাহলে কেজি, 1 কেজি মানে কত গ্রাম, 1000 গ্রাম। তাহলে কত হবে 1000 গ্রাম। আর 1 মিটার মানে কি 100 সেমি। তাহলে 100 সেমি পার সেকেন্ড স্কোয়ার। মানে এখানে 1 2 3 4 5 5টা শূন্য হবে, গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার। এই গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে কি ডাইন। তার মানে এইটা মানে হবে 10⁵ ডাইন, মানে 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। এইটা তোমরা মনে রাখবে, তোমাদের এই চ্যাপ্টারের ম্যাথ করতে কাজে লাগবে। এইবার অভিকর্ষীয় একক কি, তার আগে পৃথিবীর অভিকর্ষ বল কি সেটা আমাদের জানতে হবে। ধরো পৃথিবী, এই ধরো পৃথিবীর সেন্টার, এখানে ধরো তুমি আছো, এই তুমি আছো। তো তোমার ভর ধরো এম কেজি, তোমার ভর এম। তো পৃথিবীর যে পরিমাণ বল দ্বারা তোমাকে টানবে সেটাই হবে পৃথিবীর অভিকর্ষীয় বল। সে কি পরিমাণ বল দ্বারা টানে, এম জি। জিটা কি, জি হলো অভিকর্ষজ ত্বরণ। এই জি এর মান হয় 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর যদি সিজিএসে লেখো, সিজিএসে হয় 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তো সিজিএসে এটা হয়। তো এইটা বোঝা গেল। তো পৃথিবীর যে পরিমাণ বল দ্বারা তোমাকে টানে সেটাই হলো অভিকর্ষীয় বল। কিন্তু চাঁদে এই অভিকর্ষীয় বলের মান আলাদা হবে, 6 ভাগের 1 ভাগ হবে। তাহলে চাঁদে আলাদা, পৃথিবীতে আলাদা, তার জন্য অভিকর্ষীয় মান পাল্টায়, কিন্তু পরম এককের মান পাল্টায় না। তো এখানে দেখো, এখানে তোমাদের অনেক অঙ্কে পাবে যে 1 গ্রাম ওয়েট, এটাকে তোমাকে পরম এককে নির্ণয় করতে হবে, মানে ডাইন বা নিউটনে নিয়ে যেতে হবে। সেটা কিভাবে করবে, সেটা করবে হলো 1 গ্রামের সঙ্গে যেহেতু সিজিএসে আছে 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার গুণ করে দেবে। কি হবে 981 গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার হবে। এইটা মানে আমরা কি জানি, ডাইন জানি। তাহলে কি হবে 981 ডাইন। তাহলে কি করতে হবে, 1 গ্রাম পার ওয়েট থাকলে সবসময় 981 দিয়ে গুণ করে দিলে যেই মানটা পাবো সেটাই হবে ওই বস্তুটার পরম একক বা ডাইন বা নিউটনে একক, সরি ডাইনে একক হবে শুধুমাত্র। আর যখন তোমাকে নিউটনে করতে হবে তখন কি করতে হবে, তখন এরকম থাকবে 1 কেজি ওয়েট। এটাকে যদি তুমি নিউটনে পরিবর্তন করতে চাও তাহলে কি করতে হবে, 1 কেজি লিখতে হবে এবং ওইটার জন্য তোমাকে লিখতে হবে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এক্ষেত্রে তুমি কি লিখতে পারো, 9.81 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত হবে 9.81 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি নিউটন, তাহলে নিউটন। এভাবে আমরা নির্ণয় করব। তো এখন আমি এই চ্যাপ্টারের ওপর কিছু ম্যাথ করব, তোমরা এটুকু নোট করে নাও। প্রথমে একটু সহজ থেকে ম্যাথগুলো করা শুরু করব এবং আস্তে আস্তে কঠিনের দিকে যাবে। কিন্তু তোমাদের সহজ ম্যাথগুলো করতে হবে, নয় তোমরা যখন একটু জটিলের দিকে যাবে তখন কিন্তু বিষয়গুলো ধরতে পারবে না। তার জন্য আগে প্রথম ম্যাথগুলো সহজগুলো করে নিতে হবে, তাহলে তোমাদের ম্যাথ বুঝতে খুবই সুবিধা হবে এবং ওই ম্যাথগুলো তোমরা নিজেরাই করতে পারবে কোনো সাহায্য ছাড়াই। তো প্রথম ক্ষেত্রে যে ম্যাথটা থাকবে সেটা হলো, ধরো এই বস্তুটার ভর 3 কেজি, এই বস্তুটার ভর 7 কেজি। তো এই দুটো বস্তু আছে, এই পাশ থেকে আমি 20 নিউটন বল প্রয়োগ করলাম। প্রথম কোশ্চেন, এই পুরো সিস্টেমটা ত্বরণ কত হবে, প্রথম কোশ্চেন বোঝা গেল। সেকেন্ড কোশ্চেন কি, আমি এই পাশ থেকে 20 নিউটন বল প্রয়োগ করলাম, এই বস্তুটার উপর শুধুমাত্র কত বল প্রয়োগ হয়েছে। এখানে যা বল প্রয়োগ করব এই বস্তুটা কিন্তু সেম বল অনুভব করবে না, কত বল অনুভব করবে সেটা তোমাদের নির্ণয় করতে হবে। তো প্রশ্ন দুটো বোঝা গেল। এরকম একটা তল আছে, তলের উপর দুটো বস্তু আছে, এই একটা বস্তু, এই আর একটা বস্তু। এই বস্তুর ভর 3 কেজি, এই বস্তুটার ভর 7 কেজি। এই পাশ থেকে আমি 20 নিউটন বল দিয়েছি। তো প্রথম কোশ্চেন, এই পুরো বস্তু সমষ্টির ত্বরণ কত হবে।
তো ত্বরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র জানি, F = ma। এবার দেখো পুরো সিস্টেমটাকে একটা বস্তু হিসাবে ধরতে পারি। একটা বস্তু হিসাবে ধরলে ভর কত হবে? 3 + 7 10 হয়ে যাবে। তাহলে আমরা ত্বরণ নির্ণয় করতে পারবো, কারণ এইটারও যা ত্বরণ হবে এটা একই সঙ্গে লেগে আছে, এইটারও তাই ত্বরণ হবে। তাহলে এক্ষেত্রে আমরা F জানি, F 20 নিউটন, ভর M জানি, ভর M মানে কত? 3 + 7 কেজি। তাহলে এখান থেকে আমরা সহজে নির্ণয় করতে পারি। তাহলে 20 F 20 M 3 + 7 এ আমাদের নির্ণয় করতে হবে। আর A = কত হবে? 20/10, তার মানে 2 m/s²। তো প্রথম কোশ্চেন আমি পেয়ে গেলাম এই বস্তু সমষ্টির ত্বরণ 2 m/s²। তো আমার সেকেন্ড কোশ্চেন ছিল এই বস্তুটা কত বল অনুভব করবে। দেখো এখান থেকে আমি 20 নিউটন বল দিচ্ছি। এই বস্তু যা বল দেবে সেটাই হবে এই বস্তুর ওপর প্রযুক্ত বল। তো এই বস্তুর ওপর প্রযুক্ত বল কত হবে? দেখো এই বস্তুটার আমি ত্বরণ জেনে গেছি, এইটারও যা ত্বরণ এইটারও তাই ত্বরণ। আবার এই বস্তুটার ভরও জানি, তাহলে ভরের সঙ্গে যদি ত্বরণ গুণ করে দিই তাহলে এই বস্তুটার উপর কত বল প্রযুক্ত হচ্ছে সেটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা দ্বিতীয় কেসে আমরা কি পাবো? আমরা F নির্ণয় করতে হবে, F নির্ণয় করতে হবে, কিন্তু আমরা ভর জানি, M জানি, M 7 কেজি, আর ত্বরণও জেনে গেছি, ত্বরণ A = 2 m/s²। তাহলে প্রযুক্ত বল F = ma, M কত? 7 আর A কত? 2, 14 নিউটন। দেখেছো এখান থেকে আমি 20 নিউটন বল প্রয়োগ করেছিলাম, কিন্তু এই বস্তুটা 20 নিউটন বল পাইনি। এই বস্তুটা 6 নিউটন বল খেয়ে গেছে, আর এই বস্তুর কত বল প্রযুক্ত হচ্ছে? 14 নিউটন। এবার আমার 3 নম্বর কোশ্চেন, এখানে আর একটা বস্তু আছে, ধরো ওই বস্তুটার ভর 2 কেজি। ধরো এখান থেকে আমি 36 নিউটন বল দিচ্ছি, 36 নিউটন বল দিচ্ছি। তো আমার কোশ্চেন এই পুরো সিস্টেমের ত্বরণ কত হবে এবং এই বস্তুটা কত বল অনুভব করবে, আবার এই বস্তুটা কত বল অনুভব করবে। তো কোশ্চেন বোঝা গেছে, এটুকু আমি মুছে দিই। তো কোশ্চেন বোঝা গেছে। তো প্রথম ক্ষেত্রে আমরা সেম ভাবে নির্ণয় করব, পুরো সিস্টেমটাকে একটা সিস্টেম ধরে নেব। তো পুরো সিস্টেমটাকে একটা সিস্টেম ধরে নিলে ভর কত হবে? 3 7 2 মানে 12 কেজি। তার মানে এক্ষেত্রে M আমরা জেনে গেছি 3 + 7 + 2 কেজি, আর F কত? 36 নিউটন। এ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে F = ma, মানে 36 = M কত? 3 + 7 + 2 এ নির্ণয় করতে হবে। আর A কত হবে? A হবে 36/12, মানে 3 m/s²। মানে এই পুরো সিস্টেমটা ত্বরণ কত আমরা জেনে গেছি, ত্বরণ কত হবে? 3 m/s²। তো এখানে আমার সেকেন্ড কোশ্চেন কি ছিল? সেকেন্ড কোশ্চেন ছিল এই বস্তুটা কত বল অনুভব করবে, কত বল এই বস্তুটার উপর প্রযুক্ত হবে। আমরা ভরও জানি, ত্বরণও জানি। ভর কত? 2 কেজি, ত্বরণ কত? 3 m/s²। তাহলে এক্ষেত্রে আমরা সহজেই এই বস্তুটার উপর কত বল প্রযুক্ত হচ্ছে নির্ণয় করতে পারবো। F = ma, M কত? 2, A কত? 3, তার মানে 6 নিউটন বল এই বস্তুটার উপর প্রযুক্ত হচ্ছে, কিন্তু এখান থেকে আমরা 36 নিউটন বল দিচ্ছি। আমার সেকেন্ড কোশ্চেন কি ছিল? এই দুটো বস্তু সমষ্টির উপর কত বল প্রযুক্ত হচ্ছে, সরি এই বস্তুটা কত বল অনুভব করছে, আমার সেকেন্ড কোশ্চেন ছিল। তো এখন দেখো এই বস্তুটা যত বল অনুভব করছে এর সঙ্গে এই বস্তুটাও লেগে আছে, তার মানে কি আমরা যদি এই পাশ থেকে বল দিই এই দুটোর উপরে বল দিতে হচ্ছে। যদি এই বস্তুটার উপর কত বল প্রযুক্ত হচ্ছে সেটা আমাদের নির্ণয় করতে হয়, এই দুটোকেই আমাদের ধরতে হবে, কারণ এইটা এর সঙ্গে লেগে আছে। যদি বল প্রয়োগ করি দুটোই একসঙ্গে যাবে, শুধুমাত্র এই বস্তুটার উপর কত বল প্রযুক্ত হচ্ছে সেটা নির্ণয় করতে গেলে দুটো আমাদের ধরতে হবে। তাহলে এক্ষেত্রে কত বল প্রযুক্ত হচ্ছে আমরা ধরবো। এক্ষেত্রে দেখো M = জানি আমরা 7 + 2 কেজি। এখানে ধরতে হবে এই বস্তুটার উপর কত বল প্রযুক্ত হচ্ছে, সেটা করতে হলে এইটা ধরতে হবে। আর A আমরা জানি 3 m/s²। তাহলে কত বল প্রযুক্ত হচ্ছে? হবে 9 × 3, 27 নিউটন। বোঝা গেল বিষয়টা?
তো এখানে এইটাই লক্ষ্য রাখতে হবে, এই বস্তুটার উপর কত বল প্রযুক্ত হচ্ছে সেটা করতে গেলে আমাকে এই বস্তুটাও ধরতে হবে, ওর সঙ্গে লেগে আছে। তো এইটুকু নোট করে নাও। তো পরের ম্যাথটা করি। দুটো হয়ে গেল। এবার 3 নম্বর কোশ্চেন হলো যে ধরো এরকম একটা বস্তু আছে, এরকম একটা বস্তু আছে, এই বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে ধরো এইদিকে যাচ্ছিল। আমি কি করলাম, এই পাশ থেকে এই বস্তুটাকে থামিয়ে দিলাম। ধরো 20 সেকেন্ডে এই বস্তুটা থেমে গেল, 20 সেকেন্ডের মধ্যে এই বস্তুটাকে আমি থামিয়ে ফেললাম। তাহলে কোশ্চেন হলো আমি কত বল প্রয়োগ করেছি যে কারণে এই বস্তুটা থেমে গেছে। তো দেখো বল প্রয়োগ করতে হলে আমাকে কি করতে হবে, এম জানি, এম ধরো এই বস্তুটার ভর ধরো 5 কেজি, এম জানি, কিন্তু এ আমরা জানি না। তো এ এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা একমাত্রিক গতি চ্যাপ্টারে কিন্তু এটা পড়েছি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। যেহেতু আমি থামিয়ে দিচ্ছি বস্তুটাকে, এখানে ত্বরণ হবে না, এখানে মন্দন হবে, তার জন্য কি হয় ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি এরকম হয়। এখানে ভি কত, ভি যেহেতু থামিয়ে দিয়েছি অন্তিম বেগ 0, তাহলে এখানে ভি 0। ইউ কত, ইউ আমরা জানি 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। ভি ইউ জানি, টি কত 20 সেকেন্ডে আমরা থামিয়ে দিয়েছি, টিও জানি। তাহলে আমাকে এ বের করতে হবে। এ কি, এ এখানে হচ্ছিল মন্দন, তাহলে এ আমাকে কি বের করতে হবে, ভি 0 ইউ 10 মাইনাস এ কত, এ আমাদের নির্ণয় করতে হবে, আর টি 20, और 20 a इक्वल टू 10 और a इक्वल टू 10/20 মানে হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এক্ষেত্রে মন্দন হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এ পেয়ে গেছি, তাহলে কত বল দিয়ে আমি যে এটা ঠেকালাম সেই বলও পেয়ে যাব। এফ ইকুয়াল টু এম এ, এম কত আমরা জানি, এম জানি 5 কেজি, আর ত্বরণও জানি হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 5 ইন্টু হাফ নিউটন। তাহলে এক্ষেত্রে কী হবে 2.5 নিউটন বল আমি 20 সেকেন্ড ধরে প্রয়োগ করেছি। তো এটা বোঝা গেল। এবার 3 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক, এইটুকু নোট করে নাও। তো এইটুকু নোট করে নিয়েছ। এইবার আমরা আরেকটা অঙ্ক করবো, অঙ্কটা বেশ বড়, তার জন্য অঙ্কটা দেখে দেখে বলতে হবে। ধরো অঙ্ক কি বলছে যে 15 গ্রাম ভরের একটি বুলেট প্রাথমিকভাবে 30 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে একটি কাষ্ঠখণ্ডের মধ্যে প্রবেশ করলো এবং 20 সেমি যাবার পর থেমে যায়। বুলেটের ওপর কাঠের খণ্ডটি কত বল প্রয়োগ করলো? তো কি, এই ধরো একটা কাঠের খণ্ড, এই বুলেট, ধরো বুলেট বন্দুক দিয়ে গুলি ছুড়েছে, এই বুলেট যাচ্ছে, তো গিয়ে এর মধ্যে প্রথমেই তো এইখানেই থেমে যাবে না, এর মধ্যে কিছু দূর চলে যাবে। তো চলে যাবে, এই বুলেটের ভর কত, বুলেটের ভর 15 গ্রাম, আর এর মধ্যে চলে গেল। তাহলে এক্ষেত্রে কি ছিল, প্রাথমিকভাবে এর গতিবেগ ছিল 30 মিটার পার সেকেন্ড, আর বুলেট খণ্ডের মধ্যে 20 সেমি যাওয়ার পর থেমে গেল, মানে এই দূরত্ব 20 সেমি, এর মধ্যে 20 সেমি যাওয়ার পর থেমে গেল। তো কোশ্চেন কি, কোশ্চেন হলো এই কাষ্ঠখণ্ডটি এই বুলেটের উপর কত বল প্রয়োগ করেছে। দেখো এই পাশ থেকে বল প্রয়োগ করেছে বলেই তো আস্তে আস্তে থেমে গেছে, নয় কিন্তু থামতো না। তো কত বল প্রয়োগ করেছে সেইটা আমাদের নির্ণয় করতে হবে। এখান থেকে এফ ইকুয়াল টু এম এ, এখানে দেখো এস জানি মানে সরণ জানি, ইউ জানি, ভিও জানি ভি 0। তাহলে এখানে আমরা একটা সূত্র পড়েছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এটা প্লাস হয় এবং মাইনাস কখন হয়, এক্ষেত্রে দেখো থামিয়ে দিচ্ছি, তাহলে এক্ষেত্রে কি হবে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2as। মন্দনের জন্য এই বস্তুটা থেমে গেল। এখানে দেখো আমরা ভি জানি অন্তিম বেগ কত 0, ইউ জানি প্রাথমিক বেগ কত 30 মিটার পার সেকেন্ড, আর এস জানি এস কত 20 সেমি। এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে সেমি আছে, আমাকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে কি হবে 20/100, সেমি থেকে মিটারে কনভার্ট করতে হয় 100 দিয়ে ভাগ করতে হয়, 100 মিটার মানে 1.5 মিটার। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে অর আমরা লিখতে পারি ভি 0, ইউ হচ্ছিল 30 স্কোয়ার, 30 ইন্টু 30 মাইনাস 2, এ জানি না, এ নির্ণয় করতে হবে, এস কত 1.5।
তো এক্ষেত্রে ক্যালকুলেশন করে এ এর মান আসে 2250 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর মান এটা আসে। এবার আমরা এর মান মন্দনের মান জেনে গেছি, নির্ণয় করতে পারবো। এক্ষেত্রে ভর কত 15 গ্রাম, তাহলে গ্রামকে আমাকে কেজিতে কনভার্ট করতে হবে, যেহেতু এটা আমরা মিটার পার সেকেন্ডে করেছি, মানে এসআইতে করেছি, ভরকে এসআইতে করতে হবে। তাহলে এম কত, এম 15 গ্রাম, 1000 দিয়ে ভাগ করে দিলেই আমরা কেজিতে কনভার্ট করে ফেলতে পারবো। তাহলে কেজিতে হয়ে গেল। আর এ কত, এ 2250। তো এটা ক্যালকুলেশন করে এসে দাঁড়ায় 33.75 নিউটন। তাহলে এই কাঠের খণ্ডটি এই পাশ থেকে বুলেট যাচ্ছিল, 33.75 নিউটন বল প্রয়োগ করছে, তার জন্য এটা 20 সেমির মধ্যে থেমে গেছে। তো পরের কোশ্চেনটা আমাদের কি, পরের কোশ্চেনটা হলো যে এক ব্যক্তি প্যারাশুট নিয়ে নামছিল, ধরো এই প্যারাশুট এক ব্যক্তি এই প্যারাশুট নিয়ে নামছিল। তো এই ব্যক্তির ভর ধরো 75 কেজি, তাহলে এই ব্যক্তি সমবেগে নামছে, তাহলে এক্ষেত্রে বায়ুর বাধা কত? তো এক্ষেত্রে দেখো এই দেখো এরকমভাবে প্যারাশুট নিয়ে নামছে, তাহলে এক্ষেত্রে বায়ুর বাধা আছে, এরকমভাবে নামছে, বায়ু বাধা দিচ্ছে, তার জন্য কি সমবেগে নামছে। যদি বাধা না দিত, পৃথিবী সবসময় তার কেন্দ্রের দিকে এমজি বলে টানে নিজেকে, মানে কোনো বস্তুকে, যদি বাধা না দিত সবসময় ত্বরণ নিয়ে নামতো, কিন্তু বাধা দিচ্ছে, সমবেগে নামছে। কোনো বস্তু সমবেগে থাকা চলা বা স্থির অবস্থা চলা মানে কি, ওই বস্তুর উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না, কিন্তু পৃথিবী নিচের দিকে এমজি বল মানে 75 × 9.8 বল, এত নিউটন বল দিয়ে টানছে, তাহলে এর উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না। তার মানে কি উপর দিকে সেম বল বায়ুর বাধা দিচ্ছে, তার মানে উপর দিকে সেম বল দিয়ে বায়ুর বাধা দিচ্ছে। তার মানে এক্ষেত্রে এই বলটা আর এই বলটা সমান, তার জন্য তো সমবেগে নামছে, নয় কি হতো ত্বরণ নিয়ে নাম। তার কোশ্চেনে বলাই আছে ব্যক্তিটি সমবেগে নামছে, তার মানে বায়ুর বাধা আর পৃথিবীর অভিকর্ষণ বলের মান এক। তাহলে এক্ষেত্রে পৃথিবীর অভিকর্ষণ বল কত, F = mg, তার মানে 75 × 9.8 নিউটন, তার মানে এটা কত হবে 735 নিউটন। তার মানে পৃথিবী এই এখানে বায়ুর বাধা কত, বায়ুর বাধাও 735 নিউটন, কারণ এক্ষেত্রে দুটি বলের যোগফল 0। আশা করি বিষয়টা বোঝা গেছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যদি কোনো কোশ্চেন থাকে এই পুরো বিষয়টার উপর তাহলে অবশ্যই কোশ্চেন করবে, আমি তার চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। আর এরকম সমস্ত ভিডিও পেতে, মানে ক্লাস 10, 11, 12 অধ্যায় ভিত্তিক পরপর ফিজিক্সের উপর সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।